আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। আজকের পর্বে চলো আমরা অনুশীলনীর 2 নম্বর সৃজনশীলটা সমাধান করি। কি বলছে দেখো তো। একটা চিত্র দেওয়া আছে উদ্দীপক হিসেবে। চিত্রটা দেখেই আমরা বুঝতে পারতেছি এটা কি আমাদের নিউরনের একটা চিত্র। নিউরন হচ্ছে স্নায়ুতন্ত্রের একক। স্নায়ুতন্ত্রের একক, এটা হচ্ছে নিউরন, যার একটা চিত্র হচ্ছে এখানে আমরা দেখতে পাইতেছি। এখন এই যে দেখো তারার মতো যে অংশটা বা জালের মতো, কি বলবো, এটা হচ্ছে তোমার বিভিন্ন আকৃতির হইতে পারে। তারকাকার হইতে পারে, ডিম্বাকার হইতে পারে, গোলাকার হইতে পারে, বহুভুজাকার হইতে পারে। তাহলে এই যে শেপটা উপরে এই অংশটুকু, এটা হচ্ছে আমাদের কোষ দেহ। এই অংশ দিয়ে যতটুকু চিহ্নিত করা আছে এটাকে তাহলে আমরা কি বলবো? কোষ দেহ বলবো। এরপরে এর বাইরে দিয়ে তুমি ছোট ছোট কিছু প্রলম্বিত অংশ দেখতে পাইতেছো, এইগুলো হচ্ছে ডেনড্রাইট। আর একটা এই যে প্রলম্বিত অংশ যেটা সবচেয়ে বড়, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সন। তাহলে কোষ দেহ আর অ্যাক্সন, আর নিচে দিয়ে আবার দেখো শিকড়ের মতো কিছু অংশ আছে, এগুলোর বলবো হচ্ছে অ্যাক্সন প্রান্ত। পুরাটা মিলে হইলো আমাদের নিউরন। তাহলে বুঝতে পারলাম উদ্দীপকে কি চাইছে, মানে একটা নিউরন দিয়ে আছে আর কি, এটা বুঝাইতে চাইছে। তারপরে প্রতিবর্তী ক্রিয়া কি? প্রতিবর্তী ক্রিয়া হচ্ছে এরকম একটা কাজ যেটা তোমার মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হবে না। আমরা কি জানি, আমাদের সকল কাজ হচ্ছে মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে। মস্তিষ্ক দ্বারা এই কাজটা নিয়ন্ত্রিত হবে না, নিয়ন্ত্রিত হবে হচ্ছে তোমার সুষুম্না কাণ্ড দ্বারা। মানে এই যে কাজটা, এটা এত বেশি ফাস্ট হয় যে মস্তিষ্ক পর্যন্ত তোমার মানে সিগন্যালটা নিয়ে যাওয়া লাগতেছে না। সুষুম্না কাণ্ড কি জিনিস? এই যে তোমার ব্রেইনের পিছন থেকে, এখান থেকে শুরু করে মেরুদণ্ডের ভিতর দিয়ে চলে যায় একটা স্নায়ু, এটাই হচ্ছে সুষুম্না কাণ্ড। মেরুদণ্ডের হাড়গুলো আমরা জানি ছোট ছোট এরকম 33টা হাড়, একটার উপর একটা এভাবে লম্বা হয়ে 33টা হাড় মিলে হচ্ছে তোমার পুরো পিঠের মাঝ বরাবর চলে যাচ্ছে। এটার কারণে হচ্ছে আমরা এরকম সোজা হয়ে দাঁড়ায় থাকতে পারতেছি। তাহলে ওই যে হাড়গুলা, ছোট ছোট যে হাড়গুলা, ওটার ভিতর দিয়ে যে এরকম স্নায়ুটা চলে গেল পুরাটা, ওইটা হচ্ছে সুষুম্না কাণ্ড, যেটা শুরু হয় কোথা থেকে? তোমার মস্তিষ্কের একদম পিছন থেকে। তাহলে এই যে কাজগুলা অনেক ফাস্ট সম্পন্ন হচ্ছে। তোমার পায়ে ধরো কোনো একটা মশা কামড় দিচ্ছে, তুমি অন্যদিকে তাকায়ও, তোমার তাকানোও লাগবে না যে মশা কামড় দিচ্ছে আমাকে, আমার এখন ওকে মারা লাগবে কারণ ও আমার রক্ত খেয়ে ফেলতেছে। তাহলে এরকম না, তুমি অন্যদিকে আসো, মনের খেয়ালেই দেখবা তোমার হাত অটোমেটিক ওই মশাটার জায়গায় যায় হচ্ছে ওরে বাড়ি দিচ্ছে। অথবা তোমার হচ্ছে শিলে কাজ করতেছো, সুইটা বিঁধে গেলেও তোমার আঙুলে, তুমি তৎক্ষণাৎ হচ্ছে হাতটা সরায় ফেলাবা। এই যে কাজগুলা তোমার অনেক দ্রুত সম্পন্ন হচ্ছে, আর যেগুলোর সিগন্যাল তোমার মস্তিষ্ক পর্যন্ত যাওয়া লাগতেছে না। মস্তিষ্কের আগেই মানে সুষুম্না কাণ্ড পর্যন্ত আসলেই হচ্ছে ওই সিগন্যালটা চলে যাচ্ছে যে হ্যাঁ তুমি হাতটা সরায় ফেলাও, অথবা ওই মশাকে যায় হচ্ছে বাড়ি দাও। এরকম যে সিগন্যালটা, মানে এই যে পুরা কাজটা, এটা হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। তাহলে এটার সঙ্গে আমরা কি বলবো? যেই কাজগুলা আমাদের মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত হয় না, নিয়ন্ত্রিত হয় হচ্ছে সুষুম্না কাণ্ড দ্বারা, ওইগুলাকে আমরা বলবো হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। দেখো তো কি বলছে, যে সব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওগুলোকে আমরা বলতেছি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া। এরপরে আমাদের খ নাম্বারে জিজ্ঞেস করছে যে প্রাণরস কি? প্রাণরস মানে হচ্ছে হরমোন, মানে ইংরেজিতে বলে হচ্ছে হরমোন, আর বাংলায় ওটারে বলে হচ্ছে প্রাণরস। তাহলে প্রাণরস কি এটা জিজ্ঞেস করছে, তার মানে তুমি হরমোনের সংজ্ঞাটাই দিবা। হরমোনের সংজ্ঞা কি? নালীবিহীন গ্রন্থি নিঃসৃত এক ধরনের রস, যা উৎপত্তি স্থল থেকে রক্ত বা লসিকার মাধ্যমে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য সম্পাদন করে। তাহলে লাইনটা কি বেশি বড় মনে হইলো? আমি ছোট ছোট করে বুঝাই। দেখো কি বলছে, মানব দেহে অথবা বিভিন্ন প্রাণীর দেহ থেকে বিশেষ ধরনের নালীবিহীন গ্রন্থি থাকে, বিশেষ ধরনের নালীবিহীন এই যে গ্রন্থি থাকতেছে, এই যে গ্রন্থিটা, এই গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি? এক ধরনের রস। এই রসটা যেহেতু নালীবিহীন, নালী নাই, তাহলে কিভাবে, কোন পথ দিয়ে চলাচল করবে? ওর তো চলাচলের জন্য বা গমনের জন্য কোনো নালী নেই। তাহলে ও যায় কি করবে? রক্তে মিশে যাবে, রক্তের সাথে অথবা লসিকার সাথে যায় মিশে যাবে। রক্তের মাধ্যমে, এখন রক্ত আমাদের পুরা দেহে ফ্লো করে, এই হরমোনটাও রক্তের সাথে মিশে গিয়ে পুরা দেহে ফ্লো করতে থাকবে। ফ্লো করার মাধ্যমে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করবে। এই যে কাজটা করতেছে, এই নিঃসৃত যে রসটাকে আমরা বলবো হচ্ছে হরমোন বা প্রাণরস। তাহলে এতটুকু বুঝতে পারলাম যে প্রাণরস কি জিনিস, এক ধরনের রস যেটা হচ্ছে আমাদের রক্তের মাধ্যমে প্রবাহিত হয়ে বিভিন্ন ধরনের কার্য সম্পাদন করে। এখন
এই যে হরমোনটা পরিবহনের জন্য নির্দিষ্ট কোনো নালী নেই, এটা তো আমি বললাম যে নালী না থাকার কারণে ওরা রক্তের সাথে মিশে গিয়ে তোমার ফ্লো করে। এখন যখন উৎপন্ন হচ্ছে ওই জায়গার কাজ কিন্তু হরমোন কখনোই করে না, এই জায়গাটা মনে রাখা লাগবে যে হরমোন যেখানে উৎপন্ন হয় উৎপত্তি স্থলের কার্য সম্পন্ন করে না, সম্পন্ন করে প্রবাহিত হয়ে দূরবর্তী কোনো একটা স্থানের কার্য, রক্তের মাধ্যমে ফ্লো করে দূরে কোথাও যায় ওই কাজটা সম্পন্ন করতেছে। যেমন মস্তিষ্ক থেকে তোমার নিঃসৃত হবে অ্যান্টি ডাইউরেটিক হরমোন মস্তিষ্কের পিটুইটারি গ্রন্থি থেকে, কিন্তু এটা কাজ করবে কোথায়? রক্তের মাধ্যমে ফ্লো করে তোমার কিডনিতে চলে যাবে। কিডনি কই থাকে? মেরুদণ্ডের দুই পাশে পৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে, তাহলে ওই জায়গায় যায় কাজ করবে, যেখানে উৎপন্ন হইলো ওখানের কাজ সম্পন্ন করতেছে না। এখন এই যে হরমোনটা তোমার দেহের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করবে, এটা নিঃসৃত হয় খুবই অল্প পরিমাণে, খুব অল্প পরিমাণে হরমোন নিঃসৃত হয়, কিন্তু কাজ করে হচ্ছে অনেক বড় বড় কাজ। তাহলে কি বলছে দেখো তো, হরমোন রক্তস্রোতের মাধ্যমে প্রবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে কোষের প্রাণ রাসায়নিক কার্যকলাপকে প্রভাবিত করে, জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনা করে, সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবিরত ধারায় হরমোন নিঃসৃত হয়। তাহলে এই কাজগুলোই বললো যে শারীরবৃত্তীয় কার্যাবলী সম্পন্ন করে, প্রাণ রাসায়নিক কার্যাবলীগুলো সম্পন্ন করতেছে। একটা দেহকে সুস্থ রাখার জন্য বা দেহের বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের সব কাজ করার জন্য এই হরমোনগুলো কিন্তু তোমার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে চলো আমরা গ নাম্বারে যাই। কি বলছে গ নাম্বারটাতে? বলছে যে মানব দেহে উদ্দীপনা তৈরিতে চিত্র এ এর চিহ্নিত অংশটির ভূমিকা। তাহলে মানব দেহে উদ্দীপনা পরিবহন বা উদ্দীপনা সৃষ্টি, এই যে এই অংশটা কি বলছিলাম আমি, এটাকে কোষ দেহ বলছিলাম। এই কোষ দেহ কিভাবে উদ্দীপনাটা পরিবহন করে আমি তোমাকে বলি। ধরো এটা একটা নিউরন এই জায়গাটায় আছে, এরকম অসংখ্য নিউরন আমাদের পুরা বডিতে জালের মতো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। তাহলে এই জায়গাটায় ধরো আরেকটা নিউরন আমি আঁকলাম, এই যে কোষ দেহ, ওর তোমার ডেনড্রাইট, তারপরে ওর অ্যাক্সন, এরকম করে অ্যাক্সনটা আমি আঁকবো। তারপরে অ্যাক্সনের শেষে কি থাকবে? অ্যাক্সন প্রান্ত, মানে হুবহু এরকমই একটা নিউরন আরেকটা আঁকতেছি, তাহলে আঁকলাম। এবার এইখানে তোমার হচ্ছে আরেকটা কোষ দেহ, এটা আবার ওইদিকে লম্বা হয়ে চলে গেল দেহের অন্য কোনো একটা অংশে। তাহলে এরকম করে যে ছড়ায় যাচ্ছে, ধরো এইখানটায় কোনো একটা সিগন্যাল তুমি পাইলা, অথবা যে মানে সুইটা যে ফুললো ওইটা তোমার এই দেহের এই অংশে যে নিউরনটা আছে এখানে হচ্ছে উদ্দীপনাটা দিল। এখান থেকে দেখো উদ্দীপনাটা এই ভিতর দিয়ে অ্যাক্সনের ভিতর দিয়ে এই অ্যাক্সন প্রান্তগুলাতে আসবে। এই যে অ্যাক্সন প্রান্তগুলো আবার এই নিউরনটা ডেনড্রাইটের সাথে সংযুক্ত না, এই যে দেখো এই ডেনড্রাইটগুলোর সাথে কাছাকাছি চলে আসছে। এখন এই যে ডেনড্রাইটগুলা এটার ভিতর দিয়ে আবার উদ্দীপনা যায় এখানের অ্যাক্সন প্রান্ততে আসবে, এই প্রান্তগুলোর সাথে আবার এইখানের ডেনড্রাইটগুলো সংযুক্ত না, এই যে দেখো এই ডেনড্রাইটগুলা এখন সবগুলো একটা একটার সাথে সংযুক্ত। মেইনলি এটা একদম সংযুক্ত থাকে না, ওরা হচ্ছে খুবই কাছাকাছি অবস্থান করে, মানে একটু দূরে। এখন কারেন্ট যদি বলো বা তড়িৎ উদ্দীপনা, ওগুলো কিন্তু এক জায়গা থেকে এক জায়গায় পুরো কানেক্টেড থাকাও লাগে না, একটু দূরে থাকলেও হচ্ছে ভিতর দিয়ে পাস করতে পারে। এরকমই উদ্দীপনাগুলা এখান থেকে শুরু করলো, কেমন এখান থেকে শুরু করে এরকম করে পুরা বডিতে ফ্লো করবে, আর এই কাজটা হবে অনেক ফাস্ট, মানে কারেন্ট যেমনে যায় ওরকমই খুবই তড়িৎ বেগে যাবে। যাওয়ার পরে এই যে ফ্লো করে যাচ্ছে মনে করো ওই দিক দিয়ে আমার সুষুম্না কাণ্ডে পৌঁছায় গেল। সুষুম্না কাণ্ড তখন ওইটাকে সিগন্যাল পাঠাবে যে হ্যাঁ সুই ফুটছে, তুমি তোমার হাতটা সরায় ফেলাও। তারপরে তুমি কি করবা? সাথে সাথে হচ্ছে হাতটা সরায় ফেলাবা। এই পুরা কাজটা এই মানে সুই ফুরার পর থেকে হাতটা সরায় ফেলা পর্যন্ত একবার সিগন্যালটা যাবে, আবার হচ্ছে সিদ্ধান্ত প্রেরণ করবে যে হ্যাঁ এখন তুমি হাতটা সরাই ফেলতে হবে, এই সিদ্ধান্তটা প্রেরণ করবে, ওই অনুযায়ী তুমি কাজ করবা। তাহলে এই যে কাজটা হচ্ছে পুরা ঘটনাটা খুবই কম সময়ের ভিতর হচ্ছে, এজন্য এটাকে আমরা বলি হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া, খুব ফাস্ট হয় এই কাজগুলা। তাহলে এই যে নিউরনগুলা একজন আরেকজনের সাথে এভাবে সংযুক্ত, এই সংযোগের জায়গাটা সংযুক্ত না মানে খুবই কাছাকাছি অবস্থান করতেছে, এই জায়গাটাকে বলবো হচ্ছে সিন্যাপস। এই জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। এই সিন্যাপসের মধ্য দিয়ে হচ্ছে উদ্দীপনাটা পরিবাহিত হয়ে চলে যায়। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করছে যে উদ্দীপনা তৈরিতে এ চিহ্নিত অংশটির ভূমিকা। তাহলে এ চিহ্নিত অংশটা উদ্দীপনা তৈরি বলতে ও হচ্ছে মনে করো নিচ্ছে অন্য কোনো একটা নিউরন থেকে উদ্দীপনাটা নিতেছে। এই যে দেখো এখানে যে কোষ দেহটা, এই কোষ দেহটার যে ডেনড্রাইট, এই ডেনড্রাইট অংশগুলো এইখানের অ্যাক্সন প্রান্ত থেকে নিচ্ছে না, তারপরে এই নিউরনের যে কোষ দেহটা ওর ডেনড্রাইটগুলো এই অ্যাক্সন প্রান্ত থেকে নিচ্ছে। তাহলে এরকম করে তোমার হচ্ছে পুরা প্রবাহটা ঘটতেছে। তাহলে মানবদেহ উদ্দীপনা তৈরিতে এই চিহ্নিত অংশের ভূমিকা জিজ্ঞেস করছে, তাহলে এগুলোই হচ্ছে ওর ভূমিকা।
তারপরে কি বলছে যে চিত্রের কোষটির গঠন প্রকৃতি সাধারণ কোষ অপেক্ষা ভিন্ন। ঠিক আছে, ভিন্ন, আমরা এটা এখন আলোচনা করতেছি। দেখো এইখানটায় গ নাম্বারে হচ্ছে তুমি কি করবা, এখানে সিন্যাপসের কথাটা হচ্ছে এখানে বর্ণনা করবা। একটি নিউরনের অ্যাক্সনের টার্মিনালের সাথে দ্বিতীয় একটি নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না। ওই যে ওই কথাটা সিন্যাপস যে জায়গাটা বলছি, যে একটা যেই নিউরনের শেষ প্রান্তটা এই যে এরকম শিকড়ের মতো যে অংশটা ছিল অ্যাক্সন প্রান্ত, ওইটারই বলছে যে অ্যাক্সনের টার্মিনাল। অ্যাক্সন প্রান্ত আর অ্যাক্সন টার্মিনাল কিন্তু একই কথা। তাহলে অ্যাক্সনের টার্মিনাল ওটা দ্বিতীয় একটা নিউরনের ডেনড্রাইটের সাথে, ওই যে ডেনড্রাইটের সাথে সরাসরি যুক্ত থাকে না, একটু ফাঁকা থাকে, এই যে মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকতেছে। এই সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থলকে সিন্যাপস বলবো। অ্যাক্সন টার্মিনাল সিন্যাপসের মধ্য দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে, ওই যে তড়িৎ একটু ফাঁকা থাকলেও মাঝখান দিয়ে হচ্ছে পাস করতে পারতেছে, তাহলে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে স্নায়ু তাড়না প্রবাহিত হয়। আবার কোনো একটি নিউরনের মধ্যে দিয়ে স্নায়ু তাড়না প্রবাহিত হয়ে সিনাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়। ওই যে দেখলাম একটা নিউরন আরেকটা নিউরন আর এরকম করে পুরো বডিতে জালের মতো ছড়ানো আছে, তাহলে একটার ভিতর দিয়ে আরেকটায় চলে যাচ্ছে। এরকমই অনেকগুলা সিনাপস অতিক্রম করে করে উদ্দীপনাটা গেল, এর ভিতর দিয়েও স্নায়ু তাড়না একদিকে পরিবাহিত হয়, একদিকে গেল, তারপর সিদ্ধান্তটা আবার উল্টা দিকে আসলো, সিদ্ধান্ত অনুযায়ী তুমি কাজ করলা। এভাবেই মানবদেহ উদ্দীপনা তৈরিতে কোষদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বুঝলাম কোষদেহ বলতে শুধু যে কোষদেহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটাও না, অ্যাকশনটাও তো গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করে, মানে পুরাটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উদ্দীপকে যেহেতু বলছে অ্যাকশন, তাহলে এখন এই জায়গাটায় ঘ নাম্বারে আমাদেরকে বলছে যে নিউরনের যে কোষটা এটা কি জন্য ভিন্ন, অন্য প্রাণীকোষ থেকে কি জন্য ভিন্ন। এই যে নিউরন এটা কই থাকে, প্রাণীকোষে থাকে। এখন এই যে প্রাণীকোষে এই নিউরনটা থাকতেছে, দেখো আমি একটা নিউরন একটু আঁকি। সবার প্রথমে তারকাকার একটা অংশ দিলাম, এটারে আমি কি বলবো, কোষ দেহ। কোষ দেহর ভিতরে থাকতেছে হচ্ছে তোমার নিউক্লিয়াস। এখন পাশে কিছু ছোট ছোট প্রলম্বিত অংশ আছে, প্রলম্বিত অংশ, এগুলাকে বলবো হচ্ছে ডেনড্রাইট। এখন এইখানে যে একটা কোষ দেহ, যার ভিতরে আবার তোমার নিউক্লিয়াসও আছে, তার মানে এটা একটা কোষ। কোষের ভিতরে যদি নিউক্লিয়াস থাকে তাহলে অন্যান্য সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলোও থাকতে পারে। হ্যাঁ থাকে, এখানে মাইটোকন্ড্রিয়াও থাকে, গোলগি বডি থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সব কিছুই থাকে। শুধুমাত্র সেন্ট্রিওল থাকে না, শুধুমাত্র সেন্ট্রিওল থাকে না, যার কারণে এই কোষটা কখনো বিভাজিত হইতে পারে না। সেন্ট্রিওল না থাকার কারণে নিউরন কখনো বিভাজিত হইতে পারে না। এখন কোনো একটা প্রাণী কোষ হওয়ার জন্য অবশ্যই এরকম একটা বৈশিষ্ট্য থাকা লাগবে যে ওই প্রাণী কোষটা বিভাজিত হয়ে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, 16টা, 32টা, এমনি করে ওর সংখ্যা বৃদ্ধি করবে। কিন্তু নিউরনে যেহেতু সেন্ট্রিওল নাই, এজন্য এই কোষটা কখনোই বিভাজিত হয় না। এখন এখান থেকে একটা প্রলম্বিত অংশ, মানে অন্যান্য প্রলম্বিত অংশগুলোর থেকে একটু লম্বা, এর উপরে এই যে প্রলম্বিত অংশটা আমি দিলাম, এটাকে বলবো হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে একটা পাতলা আবরণ আছে, যে আবরণটা এখন আমি এঁকে দেখাইতে পারবো না, একটা পাতলা আবরণ, আবরণটাকে আমরা বলবো হচ্ছে অ্যাক্সোলেমা আবরণ। অ্যাক্সনের উপরে থাকবে অ্যাক্সোলেমা আবরণ, অ্যাক্সন, অ্যাক্সোলেমা, কেমন। এরপরে এই অ্যাক্সোলেমা আবরণের উপরে আবার থাকবে হচ্ছে তোমার মায়োলিন সিথ। এই দেখো মায়োলিন জমা হইল, মায়োলিন, মায়োলিন, মায়োলিন। এখন এই যে মায়োলিনগুলো জমা হচ্ছে, মায়োলিন সিথ এখানে জমা হইল, এর উপরে আবার একটা পাতলা আবরণ আছে। মায়োলিন সিথগুলো যে জমা হইল এইখানের উপরে, এই যে এইখানের উপরে একটা পাতলা আবরণ আছে, ওইটারে বলবো হচ্ছে তোমার নিউরিলেমা আবরণী, নিউরিলেমা আবরণী। এরপরে অ্যাক্সন যেখানে শেষ হয়ে গেল, এই জায়গাটায় কি আছে, অ্যাক্সন প্রান্ত, এই যে শিকড়ের মতো অংশ, এগুলো হচ্ছে অ্যাক্সন প্রান্ত। আর কিছু কিছু জায়গায় মায়োলিন নাই, দেখো মায়োলিন নাই, এই যে দেখো ফাঁকা জায়গা, এই যে মায়োলিন নাই, এই জায়গাগুলোকে বলবো হচ্ছে রেনভিয়ারের পর্ব। তাহলে সব কিছু যদি আমি চিহ্নিত করি, এটা হচ্ছে আমার ডেনড্রাইট, ডেনড্রাইট, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, তারপরে নিউক্লিয়াসের পরে পুরাটাকে বলবো হচ্ছে কোষ দেহ, কোষ দেহ। তারপরে এই ফাঁকা জায়গাগুলোকে বলবো হচ্ছে রেনভিয়ারের পর্ব, রেনভিয়ারের পর্ব। তারপরে এই যে তোমার জমা হইল যেগুলা, এগুলাকে বলবো হচ্ছে এগুলারে বলবো হচ্ছে মায়োলিন সিথ, মায়োলিন, মায়োলিন সিথ জমা হইল। মায়োলিন সিথের উপরে আবার কি আছে, এর উপরে যে প্রলেপটা, এটা হচ্ছে আমাদের নিউরিলেমা আবরণ, নিউরিলেমা আবরণী, নিউরিলেমা আবরণ।
অ্যাক্সনের উপরে কি আছে, ওখানে হচ্ছে অ্যাক্সোলেমা আবরণ আছে, এই সবগুলাকে বলবো হচ্ছে অ্যাক্সন, এই সবগুলাকে মিলে বলবো হচ্ছে অ্যাক্সন, আর এগুলা হচ্ছে আমাদের অ্যাক্সন প্রান্ত, অ্যাক্সন প্রান্ত। তাহলে এই যে হয়ে গেল একটা নিউরনের পুরা চিত্র, চিত্রের নাম অবশ্যই দেওয়া লাগবে, না হলে চিত্রতে গোল্লা। তাহলে এই যে নিউরনের পুরা চিত্রটা, এটা হচ্ছে একটা প্রাণীকোষের বৈশিষ্ট্য, প্রাণীকোষে থাকে। এখন নর্মাল একটা প্রাণীকোষ যদি আমি আঁকি, তোমাদের বইয়ে দ্বিতীয় অধ্যায়ে দেখবা এরকম একটা প্রাণীকোষের চিত্র দেওয়া আছে, এরকম দেখতে। মাঝখানে থাকতেছে হচ্ছে ওর নিউক্লিয়াসটা, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু, নিউক্লিয়ার প্লাজম, তারপরে হচ্ছে তোমার এর উপরে আছে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, তারপরে গোলগি বডি আছে, তারপর হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড তো উদ্ভিদ কোষে থাকে, মাইটোকন্ড্রিয়া আছে, সেন্ট্রিওল আছে, তারপরে কোষ গহ্বর, বিভিন্ন অনেক কিছু আছে। এটা হচ্ছে নর্মাল একটা প্রাণীকোষ, আর এটাও হচ্ছে প্রাণীকোষেরই একটা বৈশিষ্ট্য, যার ভিতরে কি হয়েছে, মানে প্রাণী টিস্যুর ভিতরে আমরা এই স্নায়ুতন্ত্র দেখি, স্নায়ুতন্ত্রের একক হচ্ছে আমাদের এই নিউরনটা। তাহলে পার্থক্য কি জিনিস? পার্থক্য হচ্ছে এইখানে সেন্ট্রিওল থাকে আর এইখানটায় সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল হচ্ছে এভাবে তুমি একবার দুইটা দণ্ড দিয়ে তার বাইরে দিয়ে হচ্ছে, মানে সেন্ট্রিওল হচ্ছে এরকম দণ্ডের মতো দুইটা অংশ, এই দণ্ডের মতো অংশ, তার বাইরে হচ্ছে তোমার সেন্ট্রোস্ফিয়ার থাকে, পুরাটাকে আমরা বলি হচ্ছে সেন্ট্রোজোম। তাহলে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল এটা এই কোষটাতে থাকে না, কিন্তু এমনি নর্মাল প্রাণীকোষে থাকে। এটা হচ্ছে পার্থক্য। এই কোষ কখনো বিভাজিত হইতে পারে না, কিন্তু প্রাণীকোষ বিভাজিত হইতে পারে। তাহলে চলো আমরা এবার এইখানে পড়াটায় যাই। কি বলছে যে স্নায়ুকোষ বা নিউরন একটি সাধারণ প্রাণীকোষ থেকে ভিন্ন, এটা জিজ্ঞেস করছে। হ্যাঁ, ভিন্ন তো আমরা দেখতেই পাইতেছি। কি জন্য? কারণ এই যে দেখো দেহকোষ, যেই নিউরনের যে দেহকোষটা, ওইটা সাধারণত গোলাকার হয়, সর্পিলাকার হইতে পারে, চ্যাপ্টা হইতে পারে, বিভিন্ন আকৃতির হতে পারে। এটি সাধারণত সাইটোপ্লাজম থাকে, প্লাজমা মেমব্রেন দ্বারা আবৃত থাকে। কোষের বাইরে তো মেমব্রেন থাকে আমরা জানি। কোষ দেহে সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বডি থাকে, বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে। হ্যাঁ, সাইটোপ্লাজমে বিভিন্ন ধরনের অঙ্গাণু থাকে, কিন্তু তারপর কি বলছে, দেহকোষ বিভাজিত হয়ে বিভিন্ন অঙ্গ, তন্ত্র প্রত্যঙ্গ, মানে অঙ্গ প্রত্যঙ্গ আর কি, এগুলো হচ্ছে গঠন করে। এখন দেহকোষ মানে হচ্ছে নর্মাল যে বডি সেলগুলা, ওগুলা কিন্তু আমাদের এরকম মানে বিভাজিত হয়ে হয়ে বিভিন্ন ধরনের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু এই যে নিউরনের যে কোষ দেহটা, এই কোষ দেহ কিন্তু কখনো বিভাজিত হয় না। কি জন্য? কারণ আমরা জানি প্রাণীকোষ বিভাজনের জন্য সেন্ট্রোজোম লাগে। এখানে যেহেতু সেন্ট্রোজোম নাই, এই জন্য এই দেহকোষটা কখনো বিভাজিত হবে না। এখন সেন্ট্রোজোমের কাজগুলা কি কি, এগুলো যদি আমরা একটু দেখি। সেন্ট্রোজোম হচ্ছে তোমার এরকম একটা অঙ্গাণু। এই অঙ্গাণুগুলা প্রাণীকোষ বিভাজনের সময় অ্যাস্টার রে বিচ্ছুরিত করে, অ্যাস্টার রে বিচ্ছুরণ করে। তারপরে হচ্ছে তোমার স্পিন্ডল যন্ত্র তৈরি করে। স্পিন্ডল যন্ত্র এই যে এরকম একটা যন্ত্র, যেটা হচ্ছে তোমরা তৃতীয় অধ্যায় যখন পড়ছিলাম তখন দেখতে পাবে, এরকম মাকু আকৃতির একটা শেপ, এরকম গঠন তৈরি করে। এই স্পিন্ডল যন্ত্র তৈরির কাজটাও হচ্ছে আমাদের এই সেন্ট্রোজোমটা করতেছে। তারপর হচ্ছে তোমার ফ্লাজেলা তৈরি করে। ফ্লাজেলা বলতে হচ্ছে চলনাঙ্গ, দেখো চলাচলে সাহায্য করতেছে। মানুষের শুক্রাণু চলাচল করে কিভাবে? লেজ দিয়ে সাঁতার কেটে ডিম্বাণুর কাছে যায়। তাহলে এই যে ফ্লাজেলা তৈরি, স্পিন্ডল যন্ত্র তৈরি, অ্যাস্টার রে তৈরি। অ্যাস্টার রে হচ্ছে প্রাণীকোষের এই জায়গাটায়, এখান থেকে আমরা কিছু আলোকরশ্মি বিচ্ছুরিত হইতে দেখি, এটা হচ্ছে অ্যাস্টার রে। তাহলে কোষ বিভাজনে সাহায্য করতেছে কে? আমাদের এই যে সেন্ট্রোজোমটা। কিন্তু কোষ বিভাজনে যে সাহায্য করতেছে, এই কোষ বিভাজনটা হওয়ার জন্য অবশ্যই সেন্ট্রোজোম থাকা প্রয়োজন, যেটা দেহ মানে কোষ দেহে থাকে না, বা নিউরনের কোষ দেহটা থাকে না। এই জন্য নিউরন কখনো বিভাজিত হইতে পারে না। এরপরে দেখো স্নায়ু টিস্যুর কথাবার্তা কি বলছে। তারপর দেখো এই জায়গাটায়, এখানে হচ্ছে আমরা ওই যে স্নায়ুতন্ত্রের নিউরনের কথা আলোচনা করব। এখন নিউরন যে কোষটা, ওটা যখন আমরা আঁকছিলাম তখনই তো আমরা দেখতে পাইছিলাম যে প্রলম্বিত অংশ দুই ধরনের ছিল, তাই না? এই যে দেখো তো কি বলছে, অসংখ্য নিউরন দিয়ে গঠিত, এটা তো আমরা জানলাম। একটি আদর্শ নিউরনে দুটি অংশ থাকে। কি কি? একটা হচ্ছে কোষ দেহ আর একটা প্রলম্বিত অংশ। কোষ দেহ কোনটা ছিল? এই যে তারার মতো যে অংশটা, এটা ছিল কোষ দেহ। আর প্রলম্বিত অংশ ওর বাইরে দিয়ে যেরকম এরকম হচ্ছে সুতার মতো যে অংশগুলো ছিল, এগুলো হচ্ছে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ আবার দুই ধরনের। কিরকম? একটা হচ্ছে এই দেখো ছোট ছোট প্রলম্বিত অংশ, আরেকটা কেমন ছিল? এরকম লম্বা অংশ ছিল, ওইটা ছিল অ্যাক্সন। তাহলে এই যে প্রলম্বিত অংশ, এটা আমরা দুই ধরনের দেখতে পাই। একটা হচ্ছে অনেক বেশি চওড়া, মানে অনেক বেশি লম্বা যেটা অংশ, আরগুলা হচ্ছে তোমার ছোট ছোট প্রলম্বিত অংশ। তাহলে এই প্রলম্বিত অংশ আবার দুই ধরনের। যেটা সবচেয়ে লম্বা, এই যে সবচেয়ে লম্বা যে প্রলম্বিত অংশ, এটারে বললাম হচ্ছে অ্যাক্সন। আর ডেনড্রন হচ্ছে তোমার এই যে ছোট ছোট প্রলম্বিত অংশ, এগুলারে বলতেছে হচ্ছে ডেনড্রাইট বা ডেনড্রন। এক বচন বহু বচন আর কি, ডেনড্রাইট, ডেনড্রন। নিউরন কোষ হচ্ছে বহুভুজ আকৃতির এবং নিউক্লিয়াস যুক্ত। এই যে এই কোষ দেহটা দেখো তো বহুভুজের মতো লাগে দেখতে,
হ্যাঁ, বহুভুজের মতো। আর ভিতরে কি আছে? নিউক্লিয়াস আছে। তাহলে বহুভুজাকৃতির আর নিউক্লিয়াস যুক্ত। কোষের সাইটোপ্লাজমে মাইটোকন্ড্রিয়া থাকে, গোলগি বডি থাকে, রাইবোজোম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সকল ধরনের কোষীয় অঙ্গাণুগুলা থাকতেছে। কিন্তু নিউরনে সাইটোপ্লাজমে সক্রিয় কোনো সেন্ট্রিওল থাকে না। সেন্ট্রিওল না থাকার কারণে এটা কখনো বিভাজিত হইতে পারে না। কোষদেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রাইট বলে। এই যে ছোট ছোট এই প্রলম্বিত অংশগুলোকে বলবো হচ্ছে ডেনড্রাইট। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে ডেনড্রাইট বলে। নিউরনের কোষদেহ থেকেও নিউরিলেমা নামক পাতলা আবরণী বেষ্টিত। এই যে এই কথাটা যদি আমি একটু বুঝাইতে যাই, দেখো প্রথমে আমি যে কোষদেহটা আঁকলাম, এইখানে যে কোষদেহটা আঁকলাম, এখান থেকে যেই প্রলম্বিত অংশটা দিলাম এটা হচ্ছে অ্যাক্সন। অ্যাক্সনের উপরে পাতলা যে আবরণটা ওটা হচ্ছে অ্যাক্সোলেমা। এর উপরে আছে হচ্ছে তোমার মায়োলিন। এই মায়োলিনের উপরে যে একটা আবরণ ওইটারে আমরা বলবো হচ্ছে নিউরিলেমা। এই যে নিউরনের কোষদেহ থেকে এই যে নিউরিলেমা আবরণী, পাতলা একটা আবরণীর দ্বারা বেষ্টিত থাকে এই জায়গাগুলা, মায়োলিন সিটগুলা এরকম আবরণ দ্বারা আবৃত থাকতেছে। এরপরে কি বলছে দেখো তো, পরপর দুটি নিউরনের প্রথমটির অ্যাকশন পরেরটি ডেনড্রাইটের মধ্যে একটি স্নায়ু সন্ধি গঠিত হয়, এটারে বলা হচ্ছে সিন্যাপস। এই জায়গাটা হচ্ছে আমরা গ নাম্বারে যখন বলছি এই যে এখানের যে তোমার শাখাগুলা, এখানে আরেকটা নিউরন যদি থাকে তার ডেনড্রাইটগুলোর সাথে এরকম যুক্ত হয়, মানে যুক্ত হয় না, খুবই কাছাকাছি যায় অবস্থান করে। এই জায়গাটাকে, এই কাছাকাছি জায়গাটাকে আমরা বলবো হচ্ছে সিন্যাপস। তাহলে এই যে নিউরনের যে কোষগুলা, নিউরনের কোষের যে বৈশিষ্ট্যগুলা, এখানের বৈশিষ্ট্যের সাথে আমরা নর্মাল প্রাণী কোষের বৈশিষ্ট্যের অনেক কিছু মিল পাইলেও কিছু কিছু অমিল দেখতে পাই। কাজের ক্ষেত্রে অমিল দেখতে পাই। প্রাণী কোষ বিভাজিত হয়ে তোমার কোষ তৈরি করে, দেহ কোষ তৈরি করে, কিন্তু নিউরন কখনো বিভাজিত হয় না। ওর কাজ কি? ওর কাজ হচ্ছে তোমার উদ্দীপনা পরিবহন করা। তাহলে এই যে পার্থক্যগুলা কাজের ক্ষেত্রে বা গঠনের ক্ষেত্রে, এই কথাগুলো হচ্ছে এখানে আমাদেরকে জিজ্ঞেস করছে যে স্নায়ুকোষ আর নিউরন সাধারণ প্রাণীকোষ থেকে ভিন্ন কি জন্য, এই কথাটাই হচ্ছে জিজ্ঞেস করছে। দেখো তো প্রশ্নটা কি ছিল, যে চিত্রের কোষটির গঠন প্রকৃতি একটি সাধারণ কোষ অপেক্ষা ভিন্নতর। হ্যাঁ ভিন্নতর, এটা আমরা বুঝতে পারলাম। তাহলে চিত্র আঁকায় দিয়ে এই ইনফরমেশনগুলো, চিত্র আঁকতে আঁকতে যে কথাগুলো আমি বলছি এই কথাগুলো যদি লিখিয়ে দিতে পারো সুন্দর করে, তাহলে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউতে সিকিউর হয়ে যাবে। আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। সহজ কনসেপ্ট, একই কনসেপ্ট দিয়ে ক খ গ ঘ সব কিছুই হয়ে গেছে। সবসময় কিন্তু এরকম হয় না, ক খ কিন্তু মাঝে মাঝে অন্য চ্যাপ্টার থেকেও এনে দিতে পারে। সেক্ষেত্রে কোনো অধ্যায় স্কিপ করার কথা মাথায় আনবা না, সব কিছু আমাদের পড়া লাগবে। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।